নমস্কার বন্ধুরা, মনোবিদ্যার চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের হিস্ট্রি অফ সাইকোলজি বা সাইকোলজির বা মনোবিদ্যার ইতিহাস সম্পর্কে আজকে জানব। মনোবিদ্যার ইতিহাস আমরা দেখেছি, প্রত্যেকটা বিষয়ের একটা ইতিহাস, একটা শুরু হয় এবং সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেখানে কিছু আবিষ্কার হয়, কিছু থিওরি আসে, তারপরেই একটা ডিসিপ্লিনের জন্ম হয়। সাইকোলজির ক্ষেত্রে এই যে স্টোরিটা একটু অন্যরকম। সাইকোলজি প্রথম থেকেই তার কোনো নিজস্বতা ছিল না। সাইকোলজি ছিল ফিলোসফির অন্তর্ভুক্ত বা বলা যেতে পারে অবিচ্ছেদ্য একটা সাবজেক্ট, বা বলা যেতে পারে ফিলোসফির মধ্যে সাইকোলজিকে অন্তর্ভুক্ত করে আলোচনা করা হতো বা পড়াশোনা করা হতো। এখন সাইকোলজির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস মূলত তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা, এবং এটা সময়ের সাথে সাথে অর্থাৎ ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী এটাকে তিনটা ভাগে ভাগ করা দেখা যেতে পারে। সেটা হচ্ছে, প্রথমে আমরা এনসিয়েন্ট ফিলোসফিক্যাল রুট বা প্রাচীন দার্শনিক ভিত্তি সেইটা রয়েছে, অর্থাৎ একদম শুরুর দিকে। তারপরে দ্য বার্থ অফ সায়েন্টিফিক সাইকোলজি, অর্থাৎ বৈজ্ঞানিক মনোবিদ্যার জন্ম। অর্থাৎ এই ফেজটাতে সাইকোলজি ফিলোসফির থেকে বেরিয়ে সায়েন্টিফিক ওয়েতে নিজেকে এস্টাবলিশ করছে। এবং শেষে আর্লি স্কুলস অফ থট, অর্থাৎ যখন থেকে সাইকোলজিটা ফিলোসফির থেকে বেরিয়ে একটা সায়েন্টিফিক, একটা সিস্টেমেটিক স্টাডি হিসেবে শুরু হয়েছে, তার যাত্রা শুরু হয়েছে, তখন থেকে বিভিন্ন স্কুলস অফ থট, অর্থাৎ বিভিন্ন প্রিন্সিপালস, বিভিন্ন থিওরিটিক্যাল পার্সপেক্টিভস এখানে আসতে থাকে। এবং আজকের এই সব কিছু নিয়েই আমরা সবিস্তার আলোচনা করব। এনসিয়েন্ট ফিলোসফিক্যাল রুট সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে যে সাইকোলজি এই যে শব্দটা, এটার লিটারেলি মিনিং কি রয়েছে এবং এটার অরিজিন কি রয়েছে। সাইকোলজি শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। সেই গ্রিক শব্দটি হচ্ছে সাইকি প্লাস লোগোস। এই যে সাইকি, এই শব্দটার অর্থ এখানে আত্মা, এবং লোগোস এইটার অর্থ অধ্যয়ন। এই আত্মাটাকে অনেক সময় আমরা মন হিসেবেও পড়ে থাকি বা আলোচনা করে থাকি। এখন এই দুটি শব্দ, যে দুটি হচ্ছে গ্রিক শব্দ, এই দুটি গ্রিক শব্দ থেকে সাইকোলজি শব্দের উৎপত্তি। প্রাচীন দার্শনিক মতবাদগুলোর মধ্যে সক্রেটিস এবং প্লেটোর মতবাদ এভাবে উল্লেখযোগ্য। সক্রেটিস এবং প্লেটো দুজনেই প্রায় বিশ্বাস করত যে আমাদের মন অতিরিক্ত আত্মার অস্তিত্ব রয়েছে, এবং এদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আমরা যেভাবে নলেজটা গ্যাদার করি সেটা আমাদের ইনবোর্ন নলেজ। ওকে, এবং ইনবোর্ন নলেজ যেটা রয়েছে সেই ক্যাপাসিটিটা জন্য আমরা সব কিছুকে শিখি, সব কিছু লার্ন করতে থাকি। অন্যদিকে অ্যারিস্টটল এদের থেকে একটু ভিন্ন মতবাদ দিয়ে থাকেন। সেটা এমনটা যে তিনি মনে করেন যে দেহ অতিরিক্ত বা দেহের বাইরে আত্মা নেই, এই দেহ যা আবার আত্মাও তাই, এইভাবে তিনি ভাবতেন। এবং অ্যারিস্টটলের মতে আমাদের ইনবোর্ন কোনো কোয়ালিটি নেই নলেজটাকে গ্যাদার করার জন্য। আমাদের নলেজ গ্যাদার করার জন্য আমাদের এনভায়রনমেন্টের সাথে মিশতে হয়, এনভায়রনমেন্টের থেকেই আমরা নলেজটা গ্যাদার করি। হ্যাঁ, আমাদের অলরেডি নলেজটা থাকে না। এবং তার উল্লেখযোগ্য একটা বই ডি অ্যানিমা, এটা মনে রাখবে, এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব উল্লেখযোগ্য। এবং তিনি বলেছেন যে সায়েন্স অফ সোল এটাই হচ্ছে মনোবিদ্যা। এবং তারপরে
প্রায় 70th সেঞ্চুরির দিকে যখন রেনেসাঁসের সময় আসে, সেই সময় রেনে দেকার্তের মতন কিছু দার্শনিক আছেন যাদের ধারণা যে এটা চেতনার বিজ্ঞান, অর্থাৎ আমাদের যে মনোবিদ্যার যে স্টাডি হওয়া উচিত সেটা আমাদের চেতনাটা নিয়ে হওয়া উচিত। এবং রেনে দেকার্তের নাম এই জন্য উল্লেখযোগ্য, তিনি ডুয়েলিজমের বিশ্বাস করতেন। যেমনটা অ্যাকচুয়ালি এই ডুয়েলিজমটা যেটা রেনে দেকার্তের মতবাদ, সেটাই প্লেটোর থেকে অনুপ্রাণিত হয়ে প্লেটোরই মতো রেনে দেকার্ত বিশ্বাস করত যে আমাদের মন এবং আমাদের দেহ এবং আত্মা দুটো আলাদা আলাদা সত্তা রয়েছে। ওকে, এবং এই দুটো আমাদের আমাদের মস্তিষ্কের ভিতর পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা জায়গা রয়েছে, সেইখানে দুটো ইন্টারাক্ট করে এবং তার ফলেই আমাদের নলেজটা তৈরি হয়। এবং এটাকে ইন্টারঅ্যাক্টিভ ডুয়েলিজম বা দ্বৈতবাদ হিসেবে আমরা জানি। তারপরে ব্রিটিশ ফিলোসফার জন লক, এনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ইনি প্রথম বলেন যে আমাদের মাইন্ডটা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের মতন, যেটাকে তিনি বলেছেন ট্যাবুলা রাসা। এটাও 1 নম্বরের জন্য খুব উল্লেখযোগ্য, বা ব্ল্যাঙ্ক স্লেট। কারণ আমরা জন লকের মতে যে আমরা কোনো কিছু শিখে আসি না, আমাদের যা কিছু লার্নিং আমরা যেমন পড়াশোনা শিখছি বা বিভিন্ন স্কিল শিখছি, কেউ সাইকেল চালানো শিখছি, কেউ গিটার বাজানো শিখছি, তো এগুলো কিন্তু আমরা জন্মের আগের থেকে শিখে আসি না, আমরা জন্মানোর পরেই একে একে এই স্কিলগুলো শিখতে থাকি। তো এই কারণে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ, আমাদের মনটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, সেখানে এই নতুন নতুন লার্নিংগুলো এনকোড হতে থাকে। এইটা গেল প্রাচীন দার্শনিকের যে ফাউন্ডেশনটা ফিলোসফিতে, সেইগুলো মোটামুটি এইরকম। এখান থেকে এবার এইরকম কিছু শর্ট কোশ্চেন আসবে, এবং শর্ট কোশ্চেনগুলো যাতে করে খুব ইজিলি তোমাদের জন্য পরিষ্কার করে বোঝা যায়, সেই কারণে আমি একটা জায়গার মধ্যে যতটা সম্ভব সবটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রাচীন দার্শনিক ভিত্তির পরে ঠিক যে জায়গাটায়, যেটা আমি আগেও বলেছি যে দর্শনের থেকে বিচ্ছেদ হয়ে ফিলোসফির উৎপত্তি, এবং সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা 1879। এই ইয়ারটা খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এই ইয়ারটা যতদিন তোমরা সাইকোলজি পড়বে ততদিন পর্যন্ত তোমাদের এটা মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে একটা গোল্ডেন ইয়ার। কেন গোল্ডেন ইয়ার? কারণ এই সময়ে এই ব্যক্তিটার নাম মনে রাখতে হবে, উইলহেলম উন্ড। ইনি একজন জার্মান সাইকোলজিস্ট, এবং জার্মানি যে প্রোনাউন্সিয়েশন সেটা অ্যাকচুয়ালি উইলহেলম উন্ড, কিন্তু আমরা ইংলিশে বা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে এটার প্রোনাউন্সিয়েশন করে থাকি উইলহেলম উন্ড বলে। যাই হোক, এবং ইনি কি করেন, এই 1879-এ এসে জার্মানির লিপজিগ শহরে তিনি একটা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। এই ল্যাবরেটরিটার মাহাত্ম কি? এই ল্যাবরেটরিতে প্রথম তিনি সাইকোলজিক্যাল বিষয়গুলোর উপরে রিসার্চ করা শুরু করেন, অর্থাৎ রিসার্চ পারপাসে এই ল্যাবরেটরিতে স্টাডি করা শুরু হয়। তো এটা ফার্স্ট শুরু হয়েছিল এই 1879 সালে, এবং এই ব্যক্তিটা উইলহেলম উন্ড বা উইলহেলম উন্ড, এই ব্যক্তিটা, এই সাইকোলজিস্টের জন্য এটা সম্ভব হয়েছিল। এবং এই জায়গাটায় সাইকোলজি একটা নিজস্বতা, একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসেবে তার গ্রো হওয়া শুরু হয়, এস্টাবলিশমেন্ট হওয়া শুরু হয়। সেই কারণে এই উইলহেলম উন্ডকে ফাদার অফ সাইকোলজিও বলা হয়ে থাকে। তো এবং এটাই এই ইয়ারটাকে বলা যেতে পারে একটা অফিসিয়াল ইয়ার, যেটা সাইকোলজির এস্টাবলিশমেন্টের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং তারপরে ধীরে ধীরে একটার পর একটার মতবাদ বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ সাইকোলজির আসতে থাকে। প্রথমে আমরা দেখব স্ট্রাকচারালিজম বা অবয়ববাদ। এই স্ট্রাকচারালিজমে উইলহেলম উন্ডেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। আচ্ছা, আমরা এটাকে উইলহেলম উন্ড না বলে উইলহেলম উন্ড বলছি, এটা আমাদের পক্ষে একটু সুবিধা হয়ে যাবে। যাই হোক, তো
এই স্ট্রাকচারালিজমের অ্যাকচুয়ালি শুরু হয়েছে উইলহেম উন্ডের থেকে, উন্ডের থেকেই শুরু হয়েছে। এই উইলহেম উন্ডের ছাত্র টিচেনার, ইবি টিচেনার, তিনি অ্যাকচুয়ালি স্ট্রাকচারালিজমটাকে আরো ফার্দার এলাবোরেট করেন। তো এই স্ট্রাকচারালিজমকে নিয়ে এত কথা বলছি, স্ট্রাকচারালিজমটা কি? স্ট্রাকচারালিজমটা হচ্ছে আমাদের যে মনটা রয়েছে, সেই মনটার যে গঠনটা, মনটা কি কি এলিমেন্ট বা কোন কোন উপাদান দিয়ে মনটা তৈরি, সেইটার উপরে বেশি জোর দিয়ে মতবাদ তৈরি হয়েছে স্ট্রাকচারালিজম। এবং এইটার জন্য এটা আমাদের মনটা কি কি উপাদানে তৈরি এটা জানার জন্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশনের বা অন্তর্দর্শনের একটা পদ্ধতি বা একটা মেথড, যেইটার মধ্য দিয়ে আমরা এই স্ট্রাকচারালিজমের যে প্রিন্সিপালগুলোকে আমরা তৈরি করব। এইটাই হচ্ছে টিচেনারের মতবাদ বা টিচেনারের যে স্টেটমেন্ট, সেটা এমনটা যে আমাদের মন সম্পর্কে, মনের গঠন সম্পর্কে জানাটাই আমাদের মনোবিদ্যার মূল কাজ। এবং এইটা হবে কিভাবে না, এই যে ইন্ট্রোস্পেকশন বা এটাকে বলা হয় অন্তর্দর্শন। অন্তর্দর্শনের পদ্ধতিটা কেমন সেটা পরে আমরা আলোচনা করব। এরপরে স্ট্রাকচারালিজম এবং স্ট্রাকচারালিজমের যে টাইম পিরিয়ডটা মোটামুটি 1879 থেকে 1900 পর্যন্ত। তারপরে আসে ফাংশনালিজম। ফাংশনালিজম এর অপর নাম ক্রিয়াবাদ বাংলাতে এটা। তো উইলিয়াম জেমস, আমেরিকান সাইকোলজিস্ট উইলিয়াম জেমস, এছাড়াও আরো অনেক সাইকোলজিস্ট রয়েছে, জন ডিউই রয়েছে, যারা কিনা এই ফাংশনালিজমের প্রবর্তক। তো ফাংশনালিজমটা কি? ফাংশনালিজম হচ্ছে যেখানে স্ট্রাকচারালিজম বলছে যে মনের যে গঠনটা, কি কি উপাদান নিয়ে মনটা তৈরি, সেইটা জানাটাই সাইকোলজির মূল বিষয়। ফাংশনালিজম বলছে না, এইগুলো না, মন আমাদের যে আচার আচরণগুলো আমরা করে থাকি, আমরা সারাদিনে যে ধরনের কাজকর্মগুলো করে থাকি, চিন্তা করছি, আমরা একটা প্রবলেম সলভ করছি, আমরা কারোর সাথে ঝগড়া করছি বা আমরা রেগে যাচ্ছি, আমরা এই যাবতীয় মানসিক যে ক্রিয়াকর্মগুলো করছি, সেইখানে আমাদের মন কিভাবে আমাদেরকে হেল্প করছে, আমাদের এই আচার আচরণ করার জন্য কিভাবে ভূমিকা পালন করছে। তো অ্যাকচুয়ালি আমাদের মনটা কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে কাজ করছে, কিভাবে ওয়ার্ক করছে, সেইটার উপরেই আলোচনাই হচ্ছে ফাংশনালিজমের মূল বিষয়। এবং এইটা উইলিয়াম জেমসই এই ফাংশনালিজম যে পার্সপেক্টিভটার বলা যেতে পারে প্রবক্তা। তারপরে আছে সাইকো অ্যানালিসিস বা মনোসমীক্ষণবাদ। সাইকো অ্যানালিসিস প্রবর্তক সিগমুন্ড ফ্রয়েড। এই সিগমুন্ড ফ্রয়েড বা ফ্রয়েডকে বিশ্বের প্রায় অধিকাংশ লোকই আমরা চিনি বা জানি। ইনি হচ্ছেন একজন অস্ট্রিয়ান, যিনি জার্মান সাইকোলজিস্ট হিসেবে বেশি বিখ্যাত। এবং সাইকো অ্যানালিসিস ফাংশনালিজমের পরের একটা গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, যেখানে আমাদের মনের যে, তার আগে বলে দিই যে এই স্ট্রাকচারালিজম এবং ফাংশনালিজম এটা মনের যে চেতন দিকটা, যে কনসাস মাইন্ডটাকে নিয়ে বেশি কথাবার্তা বলতো। সাইকো অ্যানালিসিস বা মনোসমীক্ষণবাদ ঠিক আর একটা জায়গা তুলে ধরে, সেটা হচ্ছে আমাদের অবচেতন মনটা, আনকনসাস এরিয়াটা। সাইকো অ্যানালিসিসের দাবি এটা যে আমরা শুধুমাত্র চেতন মন দিয়ে সবকিছু করি না, আমাদের মনের আর একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে অবচেতন দিক, আনকনসাস এরিয়া। সেইটার সম্পর্কে, যেটা হচ্ছে যেখানে আমাদের ছোটবেলার থেকে আমাদের মনে যে ধরনের কনফ্লিক্টগুলো তৈরি হতে থাকে, যে ধরনের ছোটবেলায় আমরা যেভাবে কোনো আমাদের ট্রমা থেকে থাকে, বা যেভাবে আমরা যে ছোটবেলার যে স্টেজেসগুলো বিভিন্ন কনফ্লিক্টের মধ্য দিয়ে আমরা আমাদের মধ্যে কিছু খামতি থেকে থাকে, হ্যাঁ, তো সেইগুলো নিয়েই এই সাইকো অ্যানালিসিসটা তৈরি হয়েছে। এবং তারপর আছে জেস্টাল সাইকোলজি বা সমগ্রতাবাদ। জেস্টাল সাইকোলজির বিশেষ বিশেষ যে কন্ট্রিবিউটর রয়েছে, তাদের মধ্যে ম্যাক্স ওয়ার্ডহাইমার,
কার্ট কোফকা এবং উলফগ্যাং কোহলার, এই তিনজন মূলত খুব বহুলভাবে পরিচিত। এই জেস্টাল্ট সাইকোলজির মূল যে থিওরি বা মূল প্রিন্সিপাল কি, জেস্টাল্ট সাইকোলজিস্টরা বিলিভ করতো যে আমরা কোনো কিছু একটা ছোট ছোট আংশিকভাবে দেখি না। যখন আমরা একটা সাইকেলকে দেখছি, সাইকেলটা দেখার সময় আমরা তার পার্টিকুলার চাকাটাকে দেখি না, হ্যান্ডেলটাকে দেখি না, সিটটাকে দেখি না, বা সাইকেলের যে স্পোকগুলো রয়েছে সেটাকে দেখি না, আমরা সবটাকে মিলিয়ে একটা সাইকেল দেখি। তো এই জেস্টাল্ট সাইকোলজির মূল মতবাদ এইটা যে আমরা সব কিছুর মধ্যে একটা হোলনেস দেখার চেষ্টা করি, এবং এইভাবেই আমাদেরকে সাইকোলজিটাকে স্টাডি করা উচিত। জেস্টাল্ট সাইকোলজির পরে আছে বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম হচ্ছে, বা এর অপর নাম আচরণবাদ, যেটার প্রবক্তা জন ওয়াটসন, এবং বিএফ স্কিনারও এখানে আরো একটা বিশেষ নাম। বিহেভিয়ারিজম এমন একটা স্কুল অফ থট যেটা আগের যে স্কুলস রয়েছে যেগুলো, তাদের থেকে একেবারেই ভিন্ন। বিহেভিয়ারিজমের মূল বক্তব্য যে আমাদের কোনো এরকম কনসাস ব্যাপার থাকে না, বা আমাদের আনকনসাস এরকম কোনো ব্যাপার থাকে না, আমরা জাস্ট লার্ন করি। আমরা উদ্দীপক দেখি, উদ্দীপকের দেখে বা উদ্দীপকটা রিসিভ করে আমাদের মধ্যে একটা রেসপন্স তৈরি হয়, এবং আমরা একটা আশপাশের যে এনভায়রনমেন্ট রয়েছে সেখান থেকে যে স্টিমুলাসগুলো রয়েছে, উদ্দীপকগুলো রয়েছে, সেগুলোর সংস্পর্শে এসে আমাদের মধ্যে একটা রেসপন্স তৈরি হয় এবং আমরা একটা লার্ন করে থাকি। এটা হচ্ছে বিহেভিয়ারিজমের সহজ মতবাদ। তারপরে আছে হিউম্যানিস্টিক সাইকোলজি বা মানবতাবাদী মনোবিদ্যা। কার্ল রজার এবং অ্যাব্রাহাম মাসলো, এই যে সাইকোলজির যে স্কুল, সেইটাতে বিশেষভাবে এদের নাম উল্লেখযোগ্য, কারণ এদের মতে যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা নিজস্ব একটা ইচ্ছা রয়েছে। কিসের ইচ্ছা? সেটা হচ্ছে যে আমরা আরো গ্রো করব। আমাদের যে ফ্রি উইল, সেইটার উপরে হিউম্যানিস্টিক সাইকোলজিটা গড়ে উঠেছে, যে আমরা আমাদের লাইফটা নিজেরাই কতটুকু প্ল্যান করছি, কতটা নিজেদের লাইফটাকে কতটা ফ্লারিশ করার চিন্তা ভাবনা করছি, এবং নিজেদের একান্ত ব্যক্তিগত যে চয়েস সেইটা কতটা আমরা কাজে লাগাচ্ছি, সেইটা এই স্কুল অফ থটের বিশেষ দিক। তারপর আসে কগনিটিভ সাইকোলজি, এবং এখানে তোমরা প্রত্যেকটা স্কুলের যে টাইম পিরিয়ডটা এটা লক্ষ্য করে থাকবে। মোটামুটি এগুলো খুব বেশি জানার দরকার নেই, তবুও এই যে এদের যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা একটু জানা দরকার, যে কোনটার পরে কোনটা আসে আর কি। যাই হোক, কগনিটিভ সাইকোলজি বা জ্ঞানমূলক মনোবিদ্যাতে বলছে যে আমাদের যে ইন্টারনাল যে প্রসেসগুলো, যেমন আমাদের মেমোরি রয়েছে, থিঙ্কিং রয়েছে, প্রবলেম সলভিং রয়েছে, আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই যে জিনিসগুলো কিভাবে আমাদের মধ্যে প্রসেস চলছে, সেইটার উপর ভিত্তি করে রয়েছে কগনিটিভ সাইকোলজি। এবং এখানে আলরিক, নেইজার, জ পিয়াজে এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো মোটামুটি আমি মনোবিদ্যার উৎপত্তির ইতিহাসে কোন কোন জায়গাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলো একটু বলার চেষ্টা করলাম, এবং পরবর্তী আলোচনাগুলোতে আমরা আরও বিস্তারিত অন্যান্য চ্যাপ্টারগুলো দেখব। আজকে এই পর্যন্ত।